সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিলন দেব। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আপনি রবীন্দ্রসঙ্গীতের উপর অনার্স মাস্টার্স করেছেন। একজন সঙ্গীত শিল্পী হিসেবে এই ধরনের সঙ্গীতের উপরে পড়ালেখা করাটা কতটা গুরুত্বপূর্ণ? সঙ্গীতটা আমার একেবারে ছোটবেলা থেকে। পরবর্তীতে আমি বুলবুল ললিতকলা একাডেমি থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করি। কিন্তু এই যে ছোটবেলা থেকে শিখে আসা, বাফো ওয়াইজঘাট থেকে 5 বছরের কোর্স করা, কিন্তু এটা না তৃষ্ণাটা না আরও বাড়িয়ে দিয়েছিল আমাকে। তার পরিপ্রেক্ষিতেই আর কি পরবর্তীতে আরেকটু বিশদভাবে গভীরে ঢুকে রবীন্দ্রনাথকে জানা এবং বোঝার জন্যই আমার এই পড়াশোনা। আচ্ছা, আসার আগে এবং পড়ালেখা করার অনার্স মাস্টার্স করার পরে অনুভূতিটা কেমন? রবীন্দ্রনাথকে আর কতটুকু জানতে পারলেন? আমি না আমার রবীন্দ্রনাথ ছাড়া না আমার চলা খুব দায়। প্রত্যেকটা ক্ষেত্রে আমার চলাফেরা, আমার কথা বলা, আমার প্রত্যেকটা মানে গান শেখানো বলি, সেটা পরিবার বলি, মানে রবীন্দ্রনাথের অনেক বড় একটা ভূমিকা, মানে প্রভাব আমার উপরে রক্তে মিশে গেছে রবীন্দ্রসঙ্গীত। খুব ভালো লাগে, আমি প্রাণ থেকে খুব ভালোবাসি রবীন্দ্রনাথের গানকে। আচ্ছা, প্রথম ভালো লাগাটা শুরু হয় কবে থেকে? প্রথম ভালো লাগা শুরু হয় আমি যখন খুব ছোট, 6 বা 7-এ পড়ি। সাদি মোহাম্মদ আমার গুরু, উনি নেই এখন, তার গাওয়া একটি গান, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। এই গানটি শুনে আমি বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীতের উপরেই আমি খুব হয়ে যাই, মানে প্রভাবিত হয়ে যাই। ওই গানটা শোনার পর থেকে আমার রবীন্দ্রনাথের গানের প্রতি আলাদা একটা টান, আলাদা একটা ভালো লাগা সৃষ্টি হয় আর কি। আচ্ছা, আপনার পড়ালেখার সময়টা কেমন ছিল? বেশ ভালো। আমি শান্তবিনিয়ম থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছি, এবং সেই সময়ের যারা ছিলেন তারা অনেকেই এখন ভালো, বেশ নামকরা শিল্পীও হয়েছেন। এখন যেমন অলোক সেন আছে, ভালো ক্লাসিক্যাল গজল আর্টিস্ট, তারপরে শিমু দে, হ্যাঁ, এরকম আরও কয়েকজন আছে যারা বেশ দাপিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তো এবং আমাদের যারা শিক্ষক ছিলেন, লিলি ইসলাম, হিমাদ্রি শেখর স্যার রবীন্দ্রসঙ্গীতে, নজরুলে ছিলেন লীনা তাপসী খান, ডক্টর প্রদীপ কুমার নন্দী স্যার, ক্লাসিক্যালে অনিল কুমার সাহা, ডক্টর হারুনুর রশিদ স্যার, উনি মারা গিয়েছেন। তো আমরা পেয়েছি সব সেলিব্রিটি যারা ছিলেন তাদেরকে আর কি। তো আমরা এর জন্য না, আমরা যখন শিখতে যাই বা শিখি, আমাদের কাছে মনে হচ্ছিল না যে আমরা পড়াশোনা করতে আসছি, না তাদেরকে দেখার জন্য, না তাদের কাছে বসে একটু গান শোনার জন্য। শিখবো পরে যে ওনারা গাচ্ছেন, এত বড় বড় মহিরুহ এক একজন, লিলি ইসলাম বা অনিল কুমার সাহা বা লীনা তাপসী খান, এদের সামনে বসে গান শিখছি, গান শুনছি, এটা একটা অন্যরকম একটা আনন্দ ছিল। আচ্ছা, এবার একটা গান শুনবো। আমি রবীন্দ্রনাথের একটি প্রেম পর্যায়ের গান দিয়ে শুরু করছি। গানটি বাংলাদেশেই শিলাইদহে গানটি লেখা। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতি আকাশ, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী। বাহ, দারুণ, ধন্যবাদ আপনাকে। আপনি 93 সালে নতুন কুড়িতে ছিলেন, সেই সময়ের কথাগুলো জানতে চাই। আমার সেদিনও বিটিভিতে রেকর্ডিং ছিল, যেহেতু আমি বাংলাদেশ টেলিভিশন অ্যাডমিনিস্ট্রেটর আর্টিস্ট, প্রায় যে আমার যাওয়া হয়। কিন্তু দুঃখের একটা ব্যাপার কি, আমাদের সময়ের যে পরিবেশটা ছিল বা যে একটা আনন্দ ছিল, অনেক জেলা থেকে আসতো, বিশাল বড় কম্পিটিশন, এত মানুষ, সেটা না এখন আর নেই। কেমন যেন একটা, মানে কি বলবো এটাকে, প্রাণ যে ব্যাপারটা, মানে সঙ্গীতটা তো আমরা কেন করি, প্রাণ থেকেই তো, আমাদের আত্মার খোরাক থেকেই তো আমরা এটা করি। তো যখন এটা
সেটা কিছুটা বিস্তৃতি হয়ে যায়, তখন কিন্তু সেই ভালো লাগাটা থাকে না। সেই সময়টা আমরা সেই গোল্ডেন পিরিয়ডটা আমরা পেয়েছি, আমি খুব লাকি। এবং 93-তে আমি পুরস্কৃত হই, ছোট সেই 90 মানে তখন আমি 3 বা 4-এ পড়ি আর কি। আর এখন নতুন করে আবার শুরু হয়েছে। বাংলাদেশ টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ যে এই যে সব থেকে বড় যে বাচ্চাদের নিয়ে যে কম্পিটিশনটা হচ্ছে বা শোটা হচ্ছে, এটা আবার শুরু হলো। এটার যাত্রা শুভ হোক, ভালো হোক। রবীন্দ্রসঙ্গীত ভালো লাগার পরে অন্য কোনো ঘরানার গান কি ভালো লাগেনি? অন্য কোনো ঘরানার গান বলতে আমি নজরুলের গান কিছুটা করি, চেষ্টা করি, সাহস করি না তারপরেও। আর আমি ইন্ডিয়ান কিছু সেমি ক্লাসিক্যাল, হ্যাঁ ক্লাসিক্যাল কিছু হেমন্ত, মান্না দে, তাদের কিছু কমন গান যেগুলো সিনেমায় ব্যবহার হয়ে থাকে, সেগুলো চেষ্টা করি করার। আপনি 2012 সালে এবং 2018-তে ভারতে সফর করেছিলেন, সেই সফরে বিশেষত্ব কি ছিল? 2012 সালে আইসিসিআর যারা স্কলারশিপ দিয়ে থাকে, বাংলাদেশের যারা সঙ্গীতে যারা পড়াশোনা করে তাদের স্কলারশিপ দিয়ে থাকে, আইসিসিআর এর আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। আমি গিয়েছিলাম বলতে আমাদের লিলি ইসলাম যে আমাদের রবীন্দ্রসঙ্গীত শিল্পী, উনি আমার টিচার ছিলেন। আমাদের একটা গ্রুপ ছিল উত্তরায়ণ, তো আমরা সেই প্রেক্ষাপটে আমাদের যাওয়া। তো আমরা দিল্লিতে আমাদের শো হয়েছিল, দিল্লি পরে কলকাতা, এক সপ্তাহের একটা ট্যুর ছিল, খুব চমৎকার একটা ট্যুর। গান মানে গান গাওয়া পাশাপাশি মানে ঘোরা, বাইরে কোথায় যাওয়া, এটা অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জন্য। একজন শিল্পীর জন্য এই ধরনের ভ্রমণ বলেন বা এই ধরনের গবেষণা করা বা গানকে আরো ভালোবেসে আরো অনেক দূর যাওয়ার কতটা দরকার, কতটা জরুরি? দরকার তো আসলে এগুলো তো মানে ক্রিয়েটিভ ব্যাপার, তো এগুলো আমি যদি গান নিয়ে পড়ে থাকতে চাই, গবেষণা নিয়ে পড়ে থাকতে চাই, তো হয় কি যে কিছু না কিছু একটা ফিডব্যাক আসে। এবং গানকে যখন মানুষ মানে আমরা যখন দেশের বাইরে গিয়ে গান গাই, তখন তো আমি হয়ে যাই না, আমি তখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু একটা আলাদা মাত্রা যোগ হয় ভালো লাগার, যে আমি গানটাও গাইতে পারছি, আবার পাশাপাশি আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, যে আমি বাংলাদেশ থেকে আসছি। তো সেই ক্ষেত্রে গবেষণা বা গান যেটাই বলি, বা বিদেশে বা দেশের বাইরে যাওয়া, সব কিছুরই দরকার, রসদ হিসাবে সব কিছুরই দরকার। তা না হলে আসলে পরিপূর্ণ হয়ে ওঠে না গান গাওয়াটা। ঠিক। এবার আরেকটি রবীন্দ্রসঙ্গীত শুনবো। এবারও প্রেম পর্যায়ের একটি গান করব আমি। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। বাহ, দারুণ। 19 বছর বয়সে এই গানটা কিভাবে সম্ভব? আমি ভাবলে আসলে অবাক করার বিষয়, কিভাবে সম্ভব, এতটা গভীর অনুভূতি কিভাবে হয়? এত শব্দ, কঠিন কঠিন শব্দ চয়নও কিন্তু রয়েছে, যেটা 19 বছরের একটা মানুষের জন্য, টিনেজার, রাইট? সুখী ভাবনা কাহারে বলে, একজন সুখী আরেকজনকে বলছে। জি, এটাই রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথের প্রতি ভালো লাগাটা কেন, মানে কেন না মানে এই যে পূজা, রবীন্দ্রনাথের 6টি পর্যায় রয়েছে, পূজা, প্রেম, প্রকৃতি, বিচিত্র, আনুষ্ঠানিক, স্বদেশ। এই যে পর্যায়গুলো, আমি যে পর্যায়েই বিচরণ করতে যাই বা চেষ্টা করি, মানে একটা না অন্যরকম একটা জগৎ তৈরি হয়ে যায়। আবার আমার মনে হয় কি আমি সেই জোড়াসাঁকো, সেই কলকাতা, সেই রবীন্দ্রনাথ, সেই সময় চলে যাচ্ছি। আমার কাছে না সেই অনুভূতিটা হয়। হ্যাঁ, আমি যখন গানের ভিতরে ঢুকে যাই, তখন আমি চোখ বন্ধ করে রাখি অনেক সময়, আমি ফিল করি রবীন্দ্রনাথকে, আমার অনুভূতিতে আসে। এটাই মনে হয় আসলে রবীন্দ্র সঙ্গীতে ডুবে থাকার একটা নিদর্শন। মানে আমি আপনার কথাই বলবো, রবীন্দ্রনাথ ছাড়া বেঁচে থাকা অসম্ভব। গানের তো এখন বিভিন্ন ধরনের ফিউশন হচ্ছে, এবং রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীতে আমরা গানের বিভিন্ন ধরনের ফিউশন দেখতে পাচ্ছি, নতুন আঙ্গিকে বিভিন্ন রকম মিউজিক এখানে অ্যাড করে
আমরা আমাদের দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তো এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে? আমরা যখন রবীন্দ্রসঙ্গীত করি তখন এটার সাথে এসরাজ, সেতার, ভায়োলিন বা বাঁশি বাজে, হ্যাঁ। কিন্তু যখন এই যে ফিউশনের কথাটা আপনি যেটা বললেন, মানে আমার কথা কি, রবীন্দ্রনাথের গানটা না সবার কাছে পৌঁছাক। বর্তমান যে এখন যারা আছে বা যে জেনারেশনটা চলছে, তারা যদি সেই যে প্রেক্ষাপট যেটা আমরা এসরা সেতারে এখনো শুনে অভ্যস্ত, বা আমরা যখন গান গাই, এই মিউজিশিয়ান যারা থাকেন, গুণী মিউজিশিয়ান বা ইনস্ট্রুমেন্টগুলো যখন থাকে, আমরা না খুব মানে গানটা গেয়ে খুব মজা পাই। কিন্তু এখন যেটা হচ্ছে ফিউশন করে, আমার কথা হচ্ছে যে হোক, কিন্তু গানটা যাক সবার কাছে পৌঁছাক। রবীন্দ্রনাথের গান সবার কাছে পৌঁছাক, কারণ রবীন্দ্রনাথের গানের মধ্যে শান্তির যে বারতা, স্থিরতার যে বারতা, একে অপরকে ভালোবাসা বা ভালো লাগার যে এই ব্যাপারগুলো না শিখিয়ে দেয়। আমি এটা ফিউশন আমি খারাপ বলবো না, করুক, কিন্তু মানে অবিকৃতভাবে, সুরটা যেন খুব বেশি বিকৃত না হয়ে যায়, অবিকৃতভাবে যেন গানটা পৌঁছায় এবং সবার হৃদয়ে যেন স্থান পায়। গানের যে সাধনার বিষয়, গানকে ভালোবাসার বিষয়, কেউ কেউ আছেন গানকে ভালোবাসেন এই কারণে গানকে প্রফেশন হিসেবে নেন, আবার কেউ কেউ আছেন যারা অন্য সেক্টরে আছেন, তার পাশাপাশি তারা গান করছেন। তো গানকে ধারণ করার যে ব্যাপার, গানকে ভালোবাসার যে ব্যাপার, এটা একজন শিল্পীর মধ্যে কোন কোন গুণাবলী নিয়ে গানকে ভালোবাসা উচিত? এটা অনার্স মাস্টার্স একজন শিক্ষার্থী যখন করে যে কোনো বিষয়ের উপরে, তখন তো সে ওটার স্পেশালিস্ট, বা ওইটার উপরেই সে বেস করে তাকে চলতে হবে ভবিষ্যতে। তো এটা প্রফেশন হবে না হবে না, এটা দিয়ে আমি কি করব, আমি সেই জন্য না পড়াশোনাটা করিনি। আমি করেছি রবীন্দ্রনাথকে আরও জানার জন্য, তার গভীরে ঢোকার জন্য। কিন্তু একসময় যেটা হয় যে আমাদের তো চলতে হয়, খেয়ে পরে বাঁচতে হয়, তো হয়ে যায়। কিন্তু আমি বলবো যে আগে নেশা, তারপরেই পেশা হয়ে যায়। আচ্ছা, শেষ একটি প্রশ্ন একটু ছোট করে বলবেন, আপনার যে সঙ্গীতালয় নামে একটি প্রতিষ্ঠান রয়েছে সেটি সম্পর্কে জানতে চাই। সঙ্গীতালয় একাডেমি অফ ফাইন আর্টস, এটা আমার হাতে গড়া। এটা সিদ্ধেশ্বরী, 62/A সিদ্ধেশ্বরী, ওই বিল্ডিংয়েই আমার একাডেমিটা প্রতিষ্ঠিত 2016 সালের 5ই ফেব্রুয়ারি। তো হাঁটি হাঁটি পা করে 11 বছর চলছে এখন আপনাদের দোয়ায়। তো আমাদের প্রতি বছর একটি করে প্রোগ্রাম হয় বড় করে, তারপরে প্রতি বছর বর্ষামঙ্গল হয়, তারপরে আমরা এবার যোগ করেছি একটা প্রতি মাসের শেষ সপ্তাহে মঞ্চ পরিবেশনা, অর্থাৎ একজন শিল্পী কিভাবে মঞ্চের যে ভয়টা কিভাবে কাটাবে, এটা আমরা শিক্ষার্থীদের মধ্যে চাই, এই ভয়টা কাটুক, সেই পরিবেশটা সৃষ্টি করা গত মাসে আমরা করেছি, এই মাসেও করব। আর আমাদের একাডেমি সঙ্গীতালয়ে এটিএন বাংলায় অনেক প্রোগ্রাম পেয়ে থাকে, করে থাকে। জি, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, গান শুনে। আমার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব ভালো লাগলো। জি দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।